যার জন্মে সমস্যা, যার জন্মগত সমস্যা, তাকে আপনি সংশোধন করবেন না পরিবর্তন করবেন? আমি বাংলাদেশের সংবিধানের কথা বলছি। আমার দৃষ্টিতে এই সংবিধানের জন্মেই সমস্যা ছিল। অর্থাৎ আমি যদি খুব সহজ বাংলায়, প্রচলিত বাংলায় বলি, আমার দৃষ্টিতে এটা একটা বিজন্মা সংবিধান, জন্মের দোষ সংবলিত একটি সংবিধান ছিল। এই সংবিধানে যতই সংশোধন করেন না কেন, জন্মগত যে দোষটা এই সংবিধানের রয়েছে, সেই দোষ থেকে এই সংবিধান বের হয়ে আসতে পারে নাই, আর আমার মনে হচ্ছে পারবেও না। এ কারণে এখন যে বিতর্কটি চলছে যে সংবিধানকে সংশোধন করতে হবে নাকি সংবিধানকে পরিবর্তন করে ফেলতে হবে, এই বিতর্কে আমার অবস্থান খুব সুস্পষ্ট। আমি মনে করি না এই জন্মগত সমস্যা সংবলিত সংবিধানের সংশোধন করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখা সম্ভব। সুতরাং সুস্পষ্টভাবে আমি বলতে চাই যে এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। আমি কেন এই সংবিধানের সংশোধন না চেয়ে পরিবর্তন চাচ্ছি, সেটি আমি দুইটা দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে চাই। প্রথমত, আমি যেমনটা বলছিলাম যে এই সংবিধানের জন্মে ত্রুটি ছিল। অর্থাৎ এই সংবিধানকে যখন রচনা করা হয়েছিল তখন এর ভিতরে 4 ধরনের ত্রুটি ছিল। কি কি ত্রুটি ছিল? প্রধান এবং মৌলিক ত্রুটি ছিল এটি একটি ধার করা ঔপনিবেশিক ব্রিটিশ আমলের সংবিধান। ওই ব্রিটিশ ঔপনিবেশিক সংবিধানের কিছুটা পরিমার্জন, সংশোধন বা সংযোজন, বিয়োজন করে এই সংবিধানকে বাংলাদেশের সংবিধান হিসেবে পাশ করা হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ সংবিধান বা ব্রিটিশ আমলে ভারতীয় উপমহাদেশের সংবিধান যেই উদ্দেশ্যে রচিত হয়েছিল, উদ্দেশ্যটা কি আমরা সবাই অবগত যে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখা এবং ভারতীয় উপমহাদেশ থেকে সম্পদ পাচার করে ব্রিটিশ সাম্রাজ্যকে আরও বেশি বিস্তীর্ণ করা, সমৃদ্ধ করা, সেটিই তো ছিল মূলত তৎকালীন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ ঔপনিবেশিক সংবিধান, তাই নয় কি? যদি তাই হয় তাহলে সেই সংবিধানটাকে স্বাধীন বাংলাদেশে 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে আমরা বলি, সেই বাংলাদেশে সেই ব্রিটিশ ঔপনিবেশিক সংবিধান থাকার মানে কি? মানে হচ্ছে কাগজে কলমে আমরা স্বাধীনতা পেলেও আমরা আসলে তখন স্বাধীনতাটাকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে পারি নাই, সংবিধানটা ব্রিটিশ প্রভাবে প্রভাবিত হওয়ার কারণে। এজন্য আমি মনে করি 72-এ বাংলাদেশে যে সংবিধান রচিত হয়েছিল ডক্টর কামাল হোসেন গঙ্গদের দ্বারা, সেই সংবিধানের মৌলিক এই ত্রুটিটি ছিল যে সংবিধানটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রভাবে প্রভাবিত। এই সংবিধানের জন্মের 2 নাম্বার যে ত্রুটি আমার চোখে ধরা পড়ে, সেটি ছিল এই সংবিধানটা পরোক্ষভাবে হলেও ভারতীয় স্বার্থকে সংরক্ষণ করার একটি সংবিধান। এই সংবিধানের কোথাও
বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বা বাংলাদেশের ভৌগোলিক সীমাকে সংহতিত রাখা এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে, সত্যিকার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার ক্ষেত্রে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা ছিল না, এবং এই না থাকাটা মূলত ভারতীয় প্রভাবের একটি বহিঃপ্রকাশ। কারণ বাংলাদেশের ভৌগোলিক সার্বভৌমত্ব লঙ্ঘন শুধুমাত্র ভারতের দ্বারাই সম্ভব, আর যেহেতু অন্য কেউ ভৌগোলিক এই সার্বভৌমত্ব লঙ্ঘন করার স্টেক হোল্ডার নাই, এজন্য এই বিষয়টাকেই আমাদের ৭২-এর সংবিধানে ওভারলুক করে ফেলা হয়েছিল, এটাকে এড়িয়ে যাওয়া হয়েছিল। ফলত আমরা খুব ক্লিয়ারলি আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি, যদি আমরা ওই ৭২-এর সংবিধানের দিকে দৃষ্টিপাত করি, যে ওই সংবিধানটা ভারতের প্রভাবে প্রভাবিত একটি সংবিধান ছিল। ভারত এদেশে তাদের যেই এজেন্টগুলো, গুপ্ত বা প্রকাশ্য যে এজেন্টগুলো ছিল, সেই এজেন্টদেরকে দিয়ে এই সংবিধানটাকে রচনা করেছিল তাদের স্বার্থকে সংরক্ষিত রাখার জন্য। ৩ নাম্বার যে জন্মগত ত্রুটি আমি ৭২-এর সংবিধানে দেখি, সেটি হলো ৭২-এ সংবিধানটি রচনা করেছিল মূলত আওয়ামী লীগ এবং তাদের দলের নেতারা। তখন সত্যিকার অর্থে কোনো বিরোধী দল বাংলাদেশে ছিল না। ফলত সংবিধানটি হয়েছিল বাংলাদেশে আওয়ামী লীগের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য এবং আওয়ামী লীগকে বাংলাদেশের মালিক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। অর্থাৎ মোটা দাগে বলতে গেলে এটি এই বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষের সংবিধান ছিল না, এটি একদলীয় শাসন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকীকরণের জন্য, দীর্ঘস্থায়ীকরণের জন্য মূলত রচিত হয়েছিল। এই সংবিধানের ৪ নাম্বার যেই ত্রুটি বা জন্মের যেই ৪ নাম্বার দোষটি আমার চোখে ধরা পড়ে, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে পয়েন্টটা বিগত দিনে এই সংবিধানের রচয়িতারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বীকারও করেছে। সেটি হচ্ছে এই সংবিধানটা মূলত শেখ মুজিবুর রহমানকে মাথায় রেখে তার প্রভাবে প্রভাবিত হয়ে রচনা করা হয়েছিল। এমনভাবে রচনা করা হয়েছিল যাতে করে তিনি এবং তার পরিবারের শাসন বা তিনি এবং তার পরিবারকে বাংলাদেশের প্রভূত মালিক হিসেবে প্রতিষ্ঠা করা যায়, তাকে বাংলাদেশের মালিক হিসেবে পরিচয় করানো যায়। এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে, বা যদি মোটা থেকে বলতে যাই, তাকে অনেকটা প্রভু মেনে এই সংবিধানটি রচনা করা হয়েছিল। এই কারণেই ৭২-এ রচিত সেই সংবিধানের জন্মগত এই ৪টি ত্রুটি বা দোষ আমার চোখে পড়েছে। যে সংবিধান ৭২-এ রচনার সময় ৪টা দোষ নিয়ে রচিত হয়েছিল, অর্থাৎ জন্মের সময় ৪টা দোষ নিয়ে জন্মেছিল, সেই সংবিধান
একবার, দুইবার, তিনবার, এমন করে 16 বার সংশোধন করার পরেও তার যে জন্মগত ত্রুটি, সেই ত্রুটিগুলো থেকে এই সংবিধান বের হয়ে আসতে পারে নাই। উপরন্তু on top of that, another crucial flaw has been added to this constitution. অর্থাৎ আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ত্রুটি এই সংবিধানের সাথে অ্যাড হয়েছে এই সংশোধনগুলো করার মাধ্যমে। 72-এ যেই জন্মগত 4টা দোষ ছিল, আজকে 24 পর্যন্ত এসে আরেকটা দোষ অ্যাড হয়েছে, কমে নাই। অ্যাড হয়েছে কোন দোষটা? আজকে 24-এ দাঁড়িয়ে এই সংবিধানকে দেখলে খুব সুস্পষ্টভাবে যে কেউ বলে দিতে পারবে যে এই সংবিধান স্বৈরাচার এবং ফ্যাসিবাদকে উৎসাহিত করার একটি সংবিধান। যে কোনো লোক বা যে কোনো দল এই সংবিধানের অধীনে দেশ শাসন করলে সেই স্বৈরাচার বা ফ্যাসিস্ট হতে বাধ্য। সুতরাং জন্মগত ত্রুটি সংবলিত এই সংবিধান 16-12 মতো সংশোধন হওয়ার পরেও ওই জন্মের দোষ যেহেতু যায়নি, আরও 2-4 বার সংশোধন করলেও ওই জন্মের দোষ যাবে না, বরঞ্চ এই যে স্বৈরাচার এবং ফেসিবাদকে উৎসাহিত করার যে দোষটি অ্যাড হয়েছে, এরকম আরও হয়তো ভয়ানক কোনো দোষ এই সংবিধানের সাথে অ্যাড হবে। দ্যাটস ওয়াই আমি আসলে অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের প্রতি বিশ্বাসী না। আমার খুব সুস্পষ্ট অবস্থান এই ক্ষেত্রে। আমি চাই এই সংবিধানকে পুরোপুরি পরিবর্তন করে ফেলতে হবে, নতুন করে সংবিধানকে রচনা করতে হবে, এবং এই নতুন রচনার ক্ষেত্রে সংবিধানকে নতুনভাবে জন্ম দিতে হবে। এই নতুনভাবে জন্ম দেওয়ার ক্ষেত্রে জন্মগত যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো যাতে খুনাক্ষুরেও না থাকে সেদিকে খুব সতর্কতার সাথে দৃষ্টি রাখতে হবে। নতুন জন্ম পাওয়া বা নতুনভাবে রচিত হতে যাওয়া সংবিধানটি হতে হবে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের গঠনতন্ত্র বা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পরিচালনার গঠনতন্ত্র। অর্থাৎ কারো প্রভাবে প্রভাবিত হয়ে নয়, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিপ্লব, জনগণের আশা আকাঙ্ক্ষা, সেগুলোকে মাথায় নিয়ে এই সংবিধানটাকে প্রণয়ন করতে হবে, নতুনভাবে সৃষ্টি করতে হবে। সংবিধানকে সংশোধন না করে পরিবর্তন কেন করতে হবে, এটা ছিল আমার 1 নম্বর দৃষ্টিভঙ্গি। 2 নম্বর দৃষ্টিভঙ্গিতে যদি দেখি যে কেন আসলে এই সংবিধানকে সংশোধন না করে পরিবর্তন করতে হবে, তাহলে খুব থিওরিটিক্যাল আরেকটা জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সেটি হচ্ছে 1972 সাল আর 2024 সালকে আমরা এখন একটু কম্পেয়ার করতে চাই। 1972 সাল অর্থাৎ বিংশ শতাব্দীর মাঝামাঝি একটা সময়, আর এখন আরেকটা নতুন শতাব্দী, এবং এই নতুন শতাব্দীরও 2টা দশক কেটে গিয়েছে, 3য় দশকে আমরা অবস্থান করছি। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের বাংলাদেশের বসবাস করা মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, তাদের যে চাহিদা, তাদের যেই সক্ষমতা, তাদের যে ভৌগোলিক বিচরণ সীমা,
তাদের জ্ঞানের যে পরিধি, সব কিছুই আকাশ পাতাল পার্থক্য। 72 সালে যেই লোকটা দুবেলা দুমুঠো খাবারের জন্য চিন্তায় নিমগ্ন থাকতো, 24-এ কিন্তু মানুষ আর সেই জায়গায় নেই। 72-এ একজন মানুষ টেলিভিশন কি এইটাই ঠিক মতো জানতো না, রেডিওর যুগে ছিল। সেখান থেকে পর্যায়ক্রমে পৃথিবী আজকে তথ্য প্রযুক্তির একটা মানে আলটিমেট লেভেলে পৌঁছে যাচ্ছে। এখন এআইয়ের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। অর্থাৎ ওই রেডিওর যুগ থেকে, বেতারের যুগ থেকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে চলে এসেছি। সুতরাং বেতার যুগে মানুষের চিন্তার যে পরিধি ছিল, ধ্যান ধারণা যেমন ছিল, কৃষ্টি কালচার যেমন ছিল, আজকে 24-এর তথ্য প্রযুক্তির এই সময়টা এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একেবারে শুরুর প্রজন্মে এসে আমরা আসলে একই রকম গঠনতন্ত্র বা রুলস রেগুলেশন দ্বারা আমার দেশের মানুষকে চালাতে পারি না। বাহাত্তর সালে মানুষের যেই ভৌগোলিক বিচরণ সীমা ছিল, অর্থাৎ বাংলাদেশের একজন মানুষ সর্বোচ্চ কতটুক পর্যন্ত যাওয়ার চিন্তা করতে পারত। বাংলাদেশ থেকে বের হয়ে ভারত, পাকিস্তান বা সর্বোচ্চ জানতো যে বিলাত নামে কিছু আছে, বিলাত, ইংল্যান্ডে যাওয়ার চিন্তা করত। কিন্তু এখন বাংলাদেশের একজন মানুষ সারা পৃথিবীর যে কোনো প্রান্তে যাওয়ার স্বপ্ন দেখে, চিন্তা করে, যায়। সুতরাং আমাদের ভৌগোলিক বিচরণ সীমা আকাশ পাতাল পার্থক্য হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে আমি 72 সালে রচিত একটি জন্মগত ত্রুটি সংবলিত সংবিধানকে এই 24-এর এই প্রজন্মের এই লোকগুলোকে শাসন করার জন্য, পরিচালনা করার জন্য অ্যাকসেপ্টেবল হিসেবে ধরে নিতে পারি না। ফলত এই সংবিধানের শুধুমাত্র সংশোধন করার মাধ্যমে এই যে বিস্তর ফারাক, চিন্তাভাবনা, ধ্যান ধারণা, ভৌগোলিক বিচরণ সীমা, জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তিগত যে পরিবর্তন, এই সকল পরিবর্তনকে শুধুমাত্র সংশোধন দ্বারা সমন্বয় করা সম্ভব না। এজন্যই মূলত আমি সংশোধনের পক্ষে না, আমি চাই পুরোপুরি পরিবর্তন করে 24-এর এই প্রজন্মের চিন্তাভাবনা, ধ্যান ধারণা, চাহিদা, জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে সংবিধানকে নতুন করে রচনা করতে হবে। তবে অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে এর মানে এই নয়, আমার এই কথার মানে এই নয় যে আমি এখন বাংলাদেশের 50, 60 বা 70 বা তারও অধিক বয়সের যেই মানুষ রয়েছে তাদের চিন্তাভাবনা, ধ্যান ধারণা, চাহিদাকে ওভারলুক করতে বলছি না। আমি 72-এর সেই সময়ের মানুষের চিন্তাভাবনা এবং সেই সময়কাল থেকে সেই সময় এবং এই সময়ের মানুষের যে সেতুবন্ধন, সেটিকেও নিশ্চিত করার পক্ষে। অর্থাৎ আমি ওই প্রবীণ মানুষদেরকে, তাদের চাহিদাকে ওভারলুক না করে 24-এর এই প্রজন্মের চাহিদাকে, 24-এর এই প্রজন্মের ধ্যান ধারণাকে, 24-এর এই প্রজন্মের প্রয়োজনকে এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনকে, ভবিষ্যৎ প্রতিযোগিতামূলক পৃথিবীর আলোকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে পৃথিবীর সকল অঞ্চলের, সকল প্রান্তের মানুষের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার সক্ষম
করে গড়ে তুলতে যেভাবে সংবিধানটি রচনা করা প্রয়োজন, সেই রকম একটি সংবিধান নতুনভাবে রচনা করতে চাই বা রচনা করতে বলব। সুতরাং সংশোধন দিয়ে এত বিশাল চিন্তার, এত বিশাল পরিবর্তনের সুযোগ হয়তো আমরা পাবো না। সুতরাং খুব সুস্পষ্ট আমার অবস্থান, খুব সুস্পষ্ট আমার দৃষ্টিভঙ্গি। এই দুইটা দৃষ্টিভঙ্গির আলোকে আমার বিশ্বাস, আমার সাথে আপনারা অধিকাংশই একমত হবেন যে বাংলাদেশের এক্সিস্টিং যেই ফ্লফুল কনস্টিটিউশন রয়েছে, এই ফ্লড কনস্টিটিউশনকে অ্যামেন্ড না করে, কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট, নতুন করে কোনো ধরনের অ্যামেন্ডমেন্টের বৃথা চেষ্টা না করে টোটালি চেঞ্জ করতে হবে বা রিকনস্ট্রাক্ট করতে হবে। যারা আমার সাথে একমত, আপনাদের মতামত জানাবেন, বা আরও ভালো কোনো পয়েন্ট থাকলে সেটিও, আপনাদের কোনো দৃষ্টিভঙ্গি থাকলে সেটিও আমাকে জানাবেন। অবশ্যই আমার সাথেও আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, সেটি করলেও আমি খুশি হব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।